24 ঘন্টায় কমল আক্রান্তের সংখ্যা, আরও 8 জনের মৃত্যু, সুস্থতার হার 91.8%। করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন করল এসকেএফ। বিভিন্ন অজুহাতে রাজধানীতে ঢুকছে মানুষ, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কাল খুলছে শপিং মল, দোকানপাট। করোনা পরবর্তী অর্থনীতি সচল রাখতে বিদেশি বিনিয়োগের তাগিদ, বিশেষজ্ঞদের সমন্বয় বাড়ানোর আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বঙ্গবন্ধুর জামাতা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী, নির্মোহ আদর্শ অনুসরণের আহ্বান। আগের দিনের তুলনায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 636 জন এবং মারা গেছে 8 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে 13,770 এবং প্রাণহানি 214, সুস্থ 2,414 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সমাপ্ত ঘটনার বিবেচনায় দেশের সুস্থতার হার 91.8% এবং মৃতের হার 8.2%। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার মাত্র 1.5%। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। Made from your cell membrane. স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, দেশের 35টি ল্যাবে 5,465 জনের নমুনা পরীক্ষায় 636 জনের দেহে কোভিড-19 শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও 8 জন, সবাই পুরুষ। নতুন করে 313 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,414 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 2,414 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 196 জনকে এবং ছাড় পেয়েছেন 53 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2,017 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,043 জন। বুলেটিনে জানানো হয়, সমাপ্ত ঘটনা বিবেচনায় দেশে সুস্থতার হার 91.8% এবং মৃতের হার 8.2%। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.5 এবং আক্রান্তের হার 17.5%। শনাক্তের দিক থেকে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি রোগী, এরপরই আছে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ। ঢাকার বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9,177 জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে 576 জন, সিলেট বিভাগে 163 জন, রংপুর বিভাগে 263 জন, খুলনা বিভাগে 211 জন, ময়মনসিংহ বিভাগে 400 জন, বরিশাল বিভাগে 130 জন এবং রাজশাহী বিভাগে 153 জন। বুলেটিনের শুরুতেই জানানো হয়, বিস্তার রোধে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে সকল সিভিল সার্জনদের। যেহেতু করোনা এবং ডেঙ্গু রোগী উভয়েরই জ্বর থাকে, কোভিড পরীক্ষার পাশাপাশি সন্দেহজনক রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হয়েছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের দিক থেকে সবার উপরে ঢাকা বিভাগ। এছাড়া মহানগরীর 10টি এলাকা অধিক ঝুঁকিপূর্ণ। নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ ও নরসিংদীতেও বাড়ছে সংক্রমণের পরিধি। ঢাকার পরেই আছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ। ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন কঠোর করার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডলের আরও একটি রিপোর্ট। প্রতিদিন বাড়ছে করোনার বিস্তার। প্রথম করোনা রোগী শনাক্তের পর 60 দিনের ব্যবধানে 64 জেলায় ছড়িয়েছে সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা বিভাগে 82.07%। এরপরেই চট্টগ্রাম বিভাগে 5.48%, ময়মনসিংহ বিভাগে 3.78%, রংপুরে 2.49%, খুলনায় 2%, সিলেট বিভাগে আক্রান্ত 1.54%, রাজশাহী বিভাগে 1.45% এবং সবচেয়ে কম বরিশাল বিভাগে 1.23%। স্বাস্থ্যবিধি না মানা এবং ঘরে থাকার নির্দেশনা না মানার কারণেই সংক্রমণ বাড়ছে। ঢাকা সহ সারা দেশে সংক্রমিত এলাকা বাড়ছে, যেগুলোকে আমরা ক্লাস্টার বলতে পারি, সেগুলো বাড়ছে। আমরা
সামাজিক বিধিনিষেধ মানছি না বা মানতে পারছি না, বাইরে বেরোচ্ছি, অন্যের সংস্পর্শে আসছি। সবচেয়ে ঝুঁকিতে ঢাকা শহর। সারা দেশের মধ্যে মহানগরীতেই আক্রান্ত 58.28%। এলাকা ভিত্তিক আক্রান্তের হিসাবে রাজারবাগ, মিরপুর, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ সহ 10টি স্থান অধিক ঝুঁকিপূর্ণ। সংক্রমণ ঝুঁকিতে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। সংক্রমণ রোধে এখনই আরো কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাস ভাড়া করে যাচ্ছে, এমনকি নৌকাতে গোপনে পালায় পালায় এক জেলার লোক আরেক জায়গায় যাচ্ছে। এতে কিন্তু রোগটা যেখানে ছিল না ওখানেও ছড়ায় যাচ্ছে। এই ব্যাপারেও মনে হয় সরকারের আরেকটু সতর্ক অবস্থান নিতেই হবে। আইন শৃঙ্খলা বাহিনী আরও সতর্ক হতে হবে, যেন আক্রান্ত জেলা থেকে কোনো লোক বের হয়ে অন্য জেলায় না যেতে পারে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে এসকেএফ উৎপাদিত রেমিভির ওষুধটিও জমা দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে শুরুতেই কোভিড হাসপাতালে দেওয়া হবে ওষুধটি। প্রতিটি ওষুধের দাম পড়বে 5,500 টাকা। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা ভাইরাস জনিত কোভিড-19-এ বিশ্বব্যাপী এ পর্যন্ত মারা গেছে 2,76,000 মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 40 লাখ। এ অবস্থায় করোনা চিকিৎসায় ওষুধ ও প্রতিষেধক আবিষ্কারে চলছে বিস্তর গবেষণা। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান গিলেড সায়েন্সেস কোম্পানির তৈরি রেমডেসিভির ব্যাপক সাড়া ফেলে করোনা চিকিৎসায় ওষুধটি ব্যবহারের অনুমতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার এই ওষুধটি উৎপাদন করল দেশের অন্যতম ওষুধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস। রেমডেসিভির আপনার হচ্ছে যে ডিজিজের যে টাইমটা লাগে, এটা যে রিকভারির যে টাইমটা লাগে, হ্যাঁ, সেই টাইমটাকে কমিয়ে দেয়। সো ইট ইজ দ্য অনলি অ্যাপ্রুভড ড্রাগ টিল টুডে, আজকে পর্যন্ত, যেটা কোভিড পেশেন্টদের জন্য ইউএসএর যারা ড্রাগ রেগুলেটরি অথরিটি এফডিএ, এটা আপনি জানেন হয়তো যে মে মাসের 1 তারিখে 1 মেতে তারা দুইটা জায়গায় ইউজ করার জন্য এটা অ্যাপ্রুভাল দিয়েছে। এসকেএফ উৎপাদিত ওষুধটির নাম রেমিভির। কোভিড চিকিৎসায় এটি কার্যকর ফল দেবে বলেই মনে করছেন এই কর্মকর্তা। ইনজেকশনটা যদি আমরা এটা দিয়ে আশার আলো দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আপনার ইউএস এফডিএ এটার অ্যাপ্রুভালটা দিত না। জাপানে এটার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে কোভিড পেশেন্টদের জন্য। আমরা খুব দ্রুত কাজ করছি। আমরা এই প্রসেসটা আমাদের কাছ থেকে শেষ করতে পারা মাত্রই আমরা সরবরাহ শুরু করে দিব। গেল মার্চে ওষুধটি উৎপাদনে বেক্সিমকো, বিকন, ইনসেপ্টা সহ 6টি কোম্পানিকে অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। জেনেরিক উৎপাদন শেষ করে ওষুধ প্রশাসন অধিদপ্তরে জমা দিল এসকেএফ। এই নমুনাটা আমাদের এখান থেকে পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে যদি রেজাল্ট যদি ঠিক হয়, ঠিকঠাক থাকে, তাহলে মানে সন্তোষজনক রেজাল্ট যেটা বলবেন আর কি, সেটা যদি হয় তাহলে ওদেরকে মার্কেটিং অথরাইজেশন সনদটা দিয়ে দেওয়া হবে। এদিকে উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করে এনেছে দেশের আরেকটি কোম্পানি বেক্সিমকো। প্রাথমিকভাবে কোভিড হাসপাতাল ও প্রতিষ্ঠানের কাছে ওষুধটি সরবরাহ করা হবে। কোভিড অ্যাপ্রুভড হসপিটাল এবং কিছু সরকারি প্রতিষ্ঠানেই আমরা দিতে পারবো, সরকারি বা বেসরকারি পর্যায়ে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গণপরিবহন বন্ধ থাকলেও নানা উপায়ে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ঢুকছে মানুষ। পায়ে হেঁটেও ঢুকেছেন অনেকেই। স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই কারো মধ্যেই। এদিকে সবাইকে সতর্ক করার পাশাপাশি লোক সমাগম যাতে না হয় সেজন্য রাজধানীতে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে আগে থেকেই বন্ধ গণপরিবহন। তারপরও দূরের বিভিন্ন জেলা থেকে নানা উপায়ে রাজধানীতে ঢুকছে মানুষ। ব্যাগপত্র নিয়ে পায়ে হেঁটেও আসছেন অনেকেই। স্বাস্থ্য ঝুঁকি আছে, তারপরও কে শোনে কার কথা? এভাবেই গা ঘেঁষাঘেঁষি করে একই বাহনে অনেকেই। যারা ঢাকায় ঢুকছেন তাদের অজুহাতের শেষ নেই। কারো অফিস খুলেছে, কারো আবার বেতন তুলতে হবে। যাবো আমি গুলশানাকে, আমি ওখানে জব করি, প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, ওখান থেকে আমরা বেতন আনতে যেতেছি। গাবতলীর মতো রাজধানীর অন্য প্রবেশপথগুলোর চিত্রও একই রকম। অটোরিকশা কিংবা পিকআপ ভ্যানে ভেঙে ভেঙে ঢাকায় ঢুকছেন অনেকেই। চালকরা বলছেন পেটের দায়েই পথে নামতে হয়েছে তাদের। দীর্ঘ 2 মাস ধরে আমরা কিছু খাওয়ার কিছু খাইতে না স্যার। আমার বাসায় দেখতে পারেন, আমার বাসায় চাউল ডাল কিচ্ছু নেই।
প্রবেশ পথগুলোতে পুলিশ মোতায়েন থাকলেও নিয়ন্ত্রণমূলক কোনো ব্যবস্থা ছিল না। আমাদের রুটিন ওয়ার্ক আমরা নিয়মিত করে যাচ্ছি। গার্মেন্টস রিলেটেড গাড়িগুলো এবং রোগী রিলেটেড গাড়িগুলো আমরা এক্সকিউজ করি। এদিকে রাজধানীতে যাতে জনসমাগম না হয় সেজন্য টহল আছে সেনাবাহিনীর। সামাজিক সচেতনতায় কাজ করছেন তারা। আমরা সর্বাত্মক চেষ্টা করছি কোথাও যেন মানুষের অপ্রয়োজনীয় জটলা না তৈরি হয়। এরপরেও প্রয়োজনে যারা ঘরের বাইরে আসছেন তাদেরকে মাস্ক পরা এবং একে অন্যের থেকে সামাজিক যে দূরত্ব মেনে চলার কথা তা নিশ্চিত করছি। খুব দরকার ছাড়া বাইরে বের না হতেও জনগণকে অনুরোধ করছেন সেনা সদস্যরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে কাল খুলছে রাজধানীর শপিং মল ও দোকানপাট। রাজধানীর বিভিন্ন মার্কেটে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংক্রমণে প্রায় 2 মাস পর ঈদকে সামনে রেখে আগামীকাল থেকে খুলতে যাচ্ছে রাজধানীর অনেক শপিং মল ও দোকান। গেল সপ্তাহে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলার প্রজ্ঞাপন জারি করা হয়। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখতে পারবে দোকানেরা। তবে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে রাজধানীর বড় শপিং মলগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বসুন্ধরা, যমুনা, নিউ মার্কেট, মৌচাক মার্কেট, ফরচুন মার্কেট সহ অনেক বড় মল খুলছে না। তবে বেইলি রোড ও এলিফ্যান্ট রোড সহ বিভিন্ন এলাকার লোকাল ব্র্যান্ডের আউটলেট খুলছে রোববার থেকেই। যতগুলো ব্র্যান্ড আছে সবগুলোই খুলে ফেলবে। স্বাস্থ্যবিধি মেনে আমাদের শোরুম খোলা থাকবে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় শপিং মল পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তবে অনেক মালিক দোকান না খোলার পক্ষে। আগে বাঁচন তারপরে টাকা পয়সা, না বাঁচলে টাকা দিয়ে কি করবো? ফ্লোরগুলো যতগুলো আছে আমরা সবগুলোকে ভালো মতন পরিষ্কার করছি পানি দিয়ে এবং আপনার ব্লিচিং পাউডার দিচ্ছি। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে পারবেন ব্যবসায়ীরা, এমন বক্তব্য মহানগর দোকান মালিক সমিতির। আইন শৃঙ্খলা বাহিনীর যে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নীতিমালা রয়েছে দুটাকে সমন্বয় রেখে আপনি চলতে পারবেন, এতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। পুলিশ বলছে স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা করতে হবে। প্রবেশ পথ এবং বাহিরের পথ অবশ্যই আলাদা হতে হবে। জীবাণুমুক্ত করার প্রক্রিয়া অবশ্যই অবলম্বন করতে হবে। ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সকলেই দায়িত্বশীল আচরণ করবেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সুস্থ হয়ে অনেকে ফিরলেও তা আক্রান্তের সংখ্যার চেয়ে অনেক কম। এদিকে নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। নোয়াখালীর হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক তরুণী। তার বাসা লকডাউন করা হয়েছে। তিনি ল্যাবে সহকারী হিসেবে কর্মরত ছিলেন। রংপুরে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে কোভিড-19। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 31 জন। তাদের মধ্যে 12 পুলিশ কর্মকর্তা, একজন নার্স, পুলিশ কর্মকর্তার পরিবারের 5 সদস্য ও ব্যাংক কর্মকর্তার পরিবার রয়েছেন। কেরানীগঞ্জে নতুন করে 5 জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মারা গেছে 9 জন। গাজীপুরে আরও 3 পোশাক শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন 10 শ্রমিক। সিলেটে আক্রান্ত হয়েছেন 3 জন। বিভাগে মোট আক্রান্ত 264 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। মারা গেছেন 4 জন। পিরোজপুরে নতুন করে 6 জন করোনা আক্রান্ত। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 17। আক্রান্তদের বাড়িসহ আশপাশের 15টি বাড়ি লকডাউন করে তাদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। নাটোর ও ভালুকায় 2 জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জে 2 জন ও দিনাজপুরে 2 জন আক্রান্ত। বগুড়ায় চিকিৎসক, পুলিশ সহ 5 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 4 জন ঢাকা ফেরত। জামালপুরে করোনায় আক্রান্ত সাংবাদিক সহ 34 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আসুন বাংলাদেশে। করোনা পরবর্তী সময়ে অর্থনীতির প্রায় সব সূচক পুনর্গঠন করতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। ওষুধ শিল্প, হাসপাতাল, কৃষি, খাদ্য নিরাপত্তা, অবকাঠামো সহ নানা খাতে বিনিয়োগের সুযোগ আছে বাংলাদেশে। যেসব কোম্পানি চীন থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে তাদেরকে বাংলাদেশে আনতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তৌহিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব।
করোনার কারণে কঠিন সময় অতিক্রম করছে বিশ্ব অর্থনীতি। সম্পদশালী রাষ্ট্রগুলোর অর্থনীতিতেও বড় ধাক্কা লেগেছে। এর ফলে হ্রাস পাবে রেমিটেন্স প্রবাহ, দেশে বাড়ছে বেকারত্বের আশঙ্কা, নাজুক পরিস্থিতির শঙ্কা ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় দেশের অর্থনীতির চাকা সচল করতে বিদেশি বিনিয়োগের তাগিদ দেন সিপিডির এই গবেষক। যারা অঙ্গীকারনামা ও স্বাক্ষর করেছেন তাদেরকে আমরা মনে করি যে বিডা এবং এসিজের কর্তৃপক্ষ থেকে তাদেরকে তাগাদা দেওয়া, যাতে দ্রুততর সময়ে তারা তাদের প্রথম ভাগের বিনিয়োগের কাজটি যেন করোনা পরবর্তী সময়কালে শুরু করেন। সেটার ফলে এখানে যেমন উৎপাদনে তা ভূমিকা রাখবে, কর্মসংস্থানের ভূমিকা রাখবে। এই মুহূর্তে বেশ কয়েকটি খাতে বিনিয়োগের সুযোগ আছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। ফার্মাসিউটিক্যাল যে আসতে পারে, ভালো, আমাদের একটা বেশ পরিচিত হয়ে গেছে সারা বিশ্বে। আরেকটি খুব চমৎকার খাত আছে আমাদের এখানে, কিন্তু এটা আমি মনে করি এখনও পুরোপুরি ব্যবহার হয়নি। সেটা হলো এগ্রি বিজনেস, কৃষি, খাদ্য, মাছ, মুরগি, যে পোলট্রি, এর কিন্তু বিশাল বাজার বিশ্বে আছে। আমার কাছে বেশি আসবে ওই সকল শিল্প যেখানে মানুষ, কাঁচা মানুষ, শ্রমিক, পিওর বেশি ব্যবহার করা যায়। বিনিয়োগের জন্য চীনের বিকল্প দেশ এখনও তৈরি হয়নি, তাই বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা, এমন মন্তব্য করে অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকদের তাগিদ সক্ষমতা বাড়ানোর। আমলাতন্ত্রের জটিলতা কাটিয়ে উঠে যে ধরনের একটা অবস্থা থাকার কথা, প্রাতিষ্ঠানিক যে অবস্থা থাকার কথা, সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। যেখানে এক জায়গায় যাবে, 3-4 মিনিস্ট্রির লোকজন নিয়ে বসবে, বড় বড় ইনভেস্টমেন্ট যেগুলি আসবে, ধরেন অন দি স্পট বসে কোথায় কি সব ফাইনাল শেষ, এরকম করেন, দেখবেন কিভাবে ইনভেস্টমেন্ট আসে। এমবিআর ও বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়ানোর তাগিদও দেন তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে মন্তব্য করে রাষ্ট্রদূতরা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন, ভঙ্গ করেছেন আন্তর্জাতিক প্রোটোকল। বিষয়টি অনভিপ্রেত বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। কোন রাষ্ট্রদূত জটলা করে এ ধরনের স্টেটমেন্ট কখনো দিতে দেখিনি, আর অন্যান্য দেশেও এই ধরনের জটলা করে দেখার নীতি নাই। কিন্তু খুবই দুঃখজনক, আমি খুব খুশি হতাম যদি এই রাষ্ট্রদূতরা এই জটলাপাককে যদি বলতেন যে আপনার এই মুহূর্তে রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত। এইটা কোনো ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে না। তাদের যদি কোনো অভিযোগ থাকে, তার একটা দেয় যে প্রটোকল, তারা আমাদের জানাতে পারতেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন। কিন্তু এ না করে তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন, তারা পাবলিক স্টেটমেন্ট দিচ্ছেন। তারা কি এদেশে রাজনীতি করবেন, এদেশে ইলেকশন করবেন নাকি অন্য কোনো? এগুলো মতলব সুবিধা। ভিন্ন প্রেক্ষাপটে ঈদে শপিং না করে অসহায় দরিদ্র কর্মহীনদের মাঝে অর্থ বন্টন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায় দরিদ্র কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি। ঈদের কেনাকাটা সংযম ও পরিমিতিবোধ বজায় রাখার জন্য আমি বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ চলছে। সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক, ব্যবসায়ীদের বিরুদ্ধে এই আইনে মামলার প্রতিবাদ জানান ফখরুল। এ সময় হত্যা, ধর্ষণ সহ জঘন্যতম অপরাধ ছাড়া সকল প্রকার গ্রেফতার বন্ধ রাখার আহ্বান জানান তিনি। এছাড়া রাজনৈতিক মামলায় বয়স্ক ও মহিলা বন্দীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন কেবল সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই অপব্যবহার চলছে। এই মুহূর্তে রাষ্ট্রের এই অন্যায় বন্ধ করতে হবে, এই গণবিরোধী আইন বাতিল করতে হবে। দেশে একটি কার্যকরী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার।
আগামী অর্থ বছরে সরকারের আয় কমবে আর বাড়তি ব্যয়ের চাপ বাড়বে, তাই কর ফাঁকি ও টাকা পাচার রোধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। পাশাপাশি ব্যয়ের ক্ষেত্রে স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। মেহেদী হাসানের রিপোর্ট। করোনার মতো মহা দুর্যোগের মাঝেই আসছে 2020-21 অর্থ বছরের বাজেট। সিপিডি বলছে, ভয়াবহ এ দুর্যোগ মোকাবেলায় এবারের বাজেট হতে হবে আগের সব বাজেটের চাইতে ভিন্ন। এই ধরনের পরিস্থিতিতে আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো জায়গাগুলোতে যাব। বাজেটে একদিকে স্বাস্থ্য খাতে বাড়তি ব্যয়, বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা, দরিদ্র মানুষের জন্য ত্রাণ বা আর্থিক সহায়তা বাড়ানোর ফলে সরকারের ব্যয় বাড়বে। অন্যদিকে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যাওয়ায়, রাজস্ব আদায় না হওয়ায় সরকারের আয় কমবে উল্লেখযোগ্য পরিমাণে। রপ্তানি আয় ও রেমিটেন্স কমার পাশাপাশি দেশে বিদেশে কর্মহীন হবে অগণিত শ্রমজীবী মানুষ। অনেক দিকে না যে 4টি খাতকে স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান, এই 4টিকে মাথায় রেখে আমাদের সামনের কর্মপরিকল্পনাটি নিতে হবে আগামী 1 বছরে। সিপিডি বলছে, আসছে বাজেটে ঘাটতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হবে। এর অর্থায়নে স্বল্প সুদে বিদেশি ঋণের পাশাপাশি সরকারের ব্যয় কমাতে হবে। হার বাড়ানোর সুযোগ না থাকায় কর ফাঁকি এবং অর্থ পাচার ঠেকাতে নিতে হবে কঠোর পদক্ষেপ। মূল এবার লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আমরা এনফোর্স করতে পারি কর ফাঁকি, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে টাকা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের বেশিরভাগই ঋণ হিসেবে বিতরণ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এক্ষেত্রে অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুযোগ নেওয়ার আশঙ্কা থাকবে। এ প্রবণতা রোধ করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান সিপিডির। ব্যাংকিং খাত কিন্তু ইতিমধ্যেই একটা দুর্বল এবং ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। ডক্টর আনিসুজ্জামান হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপ সহ নানা জটিলতায় ভুগছেন। গত 27 এপ্রিল এসব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় অধ্যাপককে। অবস্থার একটু অবনতি হলে আজ তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞানের যুক্তিতেই দেখেছেন সবকিছু। সারা জীবন কেটেছে বিজ্ঞান চর্চায়। বিশেষ করে পরমাণু বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহারের চেষ্টা ছিল তার চিন্তা ও কর্মে। নির্মোহ জীবন কাটিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ডক্টর ওয়াজেদ মিয়া। মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানীকে অনুসরণ করে বিজ্ঞান চর্চার আহ্বান তার সহকর্মীদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 1942 সালে 16 ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জের ফতেপুর গ্রামে জন্ম ওয়াজেদ মিয়ার। 7 ভাইয়ের মধ্যে সবার ছোট ওয়াজেদ মিয়ার ডাকনাম সুথা মিয়া। এমএসসি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে। এরপর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন। আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে তিনি ছিলেন একমাত্র নির্বাচিত ভিপি। ছাত্র আন্দোলনে গ্রেপ্তার হলে জেলগেটে পরিচয় হয় বঙ্গবন্ধু পরিবারের সবার সাথে। সেদিন প্রথম পরিচয় হয় বঙ্গবন্ধুর বড় কন্যা, তার স্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারপর শুভ বিবাহ। তাদের সংসারে আসে ছেলে সজীব ওয়াজেদ জয় আর সাইমা ওয়াজেদ পুতুল। সহকর্মীদের চোখে ওয়াজেদ মিয়া ছিলেন ভীষণ নির্মোহ এক মানুষ। রিসার্চে ছাড়াও পলিটিক্যাল কিছু অবদান ওনার আছে। সেটা হলো আমাদের যে সাভারে যে অ্যাটমিক এনার্জি রিসার্চ সেন্টারটা গড়ে তুলেছিলাম, তার জন্য জমি সরকারের কাছ থেকে নিয়ে নেওয়া। যেহেতু উনি শেখ হাসিনার স্বামী এবং আমাদের জাতির পিতার জামাতা, সেই হিসাবে ওনার ইনফ্লুয়েন্সটা অনেক কাজে লেগেছে। রূপপুর যে পাওয়ার প্ল্যান্টটা আজকে হচ্ছে, কিছুদিন পরেই যেখান থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করে ব্যবহার করতে পারবো, সেটা ওনার অবদান আছে খুব বেশি। উদার এই মানুষটি বিজ্ঞানের যুক্তিতে দেখেছেন সবকিছু। দেখেছিলেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্বপ্ন। তার সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। আজও তিনি সবার আদর্শ। বিজ্ঞানের বই ছাড়াও ডক্টর এম এ ওয়াজেদ মিয়া লিখেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে। 2009 সালের 9 মে 67 বছর বয়সে চিরবিদায় নেন বিশ্ববরেণ্য এই বিজ্ঞানী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষ। পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। সংকট কাটাতে প্রশাসন ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় কম। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। দিনাজপুরে প্রতিবন্ধী পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম। ক্ষুধায় কাতর পরিবারটির প্রতিবন্ধী সন্তান রোজিনা মুঠোফোনে এলাকার সাংসদকে জানালে তিনি ত্রাণ সহায়তা পৌঁছে দেন। বাগেরহাটে ৩০০ নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শরণখোলায় ব্যবসায়ী হিরুর উদ্যোগে ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। প্রয়োজনের তুলনায় সরকারি ত্রাণ স্বল্পতা শরীয়তপুরের ভেতরগঞ্জ পৌরসভায়। কর্মহীন মানুষের চাহিদা পূরণ না হওয়ায় পৌর মেয়র আব্দুল মান্নান ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দিচ্ছেন। গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। যশোরে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও পৌর মেয়রের উদ্যোগে ২৩০০ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রংপুরে র্যাব ১৩-র উদ্যোগে ও কসিরুদ্দিন ফাউন্ডেশনের সহযোগিতায় চরাঞ্চলের ৩,০০০ পরিবারের মাঝে ১ মাসের খাবার ও ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। ঝালকাঠি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টিভি, অনলাইন সাংবাদিক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের পিপিই ও নিরাপত্তা সামগ্রী বিতরণ। এছাড়াও ঠাকুরগাঁও, গাইবান্ধা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও লালমনিরহাটে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান। সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ২১০০ পরিবারের মাঝে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ। ৩০০ পরিবারের মাঝে সবজি বিতরণ করেছে ছাত্রলীগ। নড়াইলে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান। মেহেরপুরে করোনা প্রতিরোধে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প। চট্টগ্রাম বিভাগের দাউদকান্দি উপজেলার ৫৬টি কওমি মাদ্রাসার জন্য আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা ও করোনা থেকে মুক্তির জন্য কুমিল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। আফসানা নীলা, ২১শে টেলিভিশন। রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ গরিব, অসহায়, দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। মিরপুর বালক বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক SM মান্নান উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। ঈদ সামনে রেখে মধ্যবিত্ত পরিবারগুলোকে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানান তারা। এদিকে পুরান ঢাকার ইমামগঞ্জ শাহী জামে মসজিদের পক্ষ থেকে ১৬০টি পরিবারের মাঝে সংসদ সদস্য হাজী সেলিমের সহায়তায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এক ঘন্টা সময়ের মধ্যে কেনাকাটা সারতে হবে আড়ং-এর ক্রেতাদের। অনলাইন সংবাদ সম্মেলনে দেশীয় পণ্যের এই প্রতিষ্ঠানটি জানান, রোববার থেকে তাদের ২১টি আউটলেটের মধ্যে ১৭টি খুলবে। ভিড় এড়াতে অনলাইনে নাম নিবন্ধন করে প্রবেশ করতে হবে ক্রেতাদের। মোবাইলে যাওয়া কনফার্মেশন মেসেজ দেখিয়ে আউটলেটে প্রবেশ করতে হবে। আর কেনাকাটার জন্য সময় পাবেন মাত্র ১ ঘন্টা। করোনা ঝুঁকি এড়াতে থাকছে না পোশাক ট্রায়ালের সুবিধা। আর প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকছেই। করোনা পরিস্থিতিতে বন্ধ দেশের স্থলবন্দরের কার্যক্রম। বিপাকে আমদানিকারক ও CNF এজেন্টরা। দীর্ঘদিন বেকার অনেক শ্রমিক। সরকার হারাচ্ছে রাজস্ব। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ভারতে লকডাউন শুরুর পর গত ২০ মার্চ থেকে বন্ধ সিলেটের তামাবিল স্থলবন্দর। সংশ্লিষ্টরা জানান, ভারত সাড়া দিলেই তারা এ বন্দরের কার্যক্রম শুরু করতে পারবে। আমাদের বন্দর এবং কাস্টম উভয়ই প্রস্তুত আছে। যখনই ইন্ডিয়া থেকে কোনো পণ্য আসবে আমরা সেটা রিসিভ করতে পারবো। শুধু তামাবিল নয়, করোনা পরিস্থিতিতে বন্ধ পঞ্চগড়ের বাংলাবান্ধা, লালমনিরহাটের বুড়িমারি, দিনাজপুরের হিলে, যশোরের বেনাপোল, সাতক্ষীরার ভোমরা সহ সকল স্থলবন্দরের কার্যক্রম।
বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানিকারকরা। বুড়িমারী স্থলবন্দরে আটকে পড়া 61 ভারতীয় ট্রাক চালক ফিরতে পারছেন না দেশে। বেনাপোল ও ভুমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতীয় অংশে আটকে আছে পণ্যবাহী কয়েক হাজার ট্রাক। এক তো শ্রমিকরা কাজ ছাড়া, আমদানিকারকরাও ক্ষতিগ্রস্ত, ওপারেও যারা এক্সপোর্ট করে তারাও ক্ষতিগ্রস্ত। তাদের খুব দুঃখ দুর্দশার মধ্যেই দিনপাত হচ্ছে। তো বিভিন্ন ব্যাংক থেকে আমাদের লোনের মাধ্যমে জমি জমা বন্দুক রেখে আমাদের এলসিগুলো খুলতে হয়। সেই এলসিগুলোর পারপাসে তো আমাদের অনেক ইতিমধ্যেই সুদ দিতে হচ্ছে। পোর্টের যারা কার্যক্রম করে সবাই মানবতার জীবনযাপন করছে। কর্তৃপক্ষ বলছে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় মিলছে না রাজস্ব। এখানে প্রায় মাসে 70 থেকে 80 কোটি টাকা আমরা রেভিনিউ পাই। অত কিছু কিছু কোনো কোনো মাসে চেয়ে একটু দেরি করে। আর্থিক ক্ষতি কমাতে সীমিত পরিসরে হলেও স্থলবন্দরের কার্যক্রম চালু রাখার দাবি সংশ্লিষ্টদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 24 ঘন্টায় কমলো আক্রান্তের সংখ্যা, আরো 8 জনের মৃত্যু, সুস্থতার হার 91.8%। করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন করল এসকেপ। বিভিন্ন অজুহাতে রাজধানীতে ঢুকছে মানুষ, তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কাল খুলছে শপিং মল, দোকানপাট। এবং করোনা পরবর্তী অর্থনীতি সচল রাখতে বিদেশি বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের, সমন্বয় বাড়ানোর আহ্বান। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।